আমরা লাস্ট ক্লাসে ম্যাপস বা প্ল্যানস এই টাইপের কোয়েশ্চনটা দেখছি টাস্ক 1 এর ক্ষেত্রে। এই ক্লাসে আমরা দেখবো ইনশাআল্লাহ প্রসেস ডায়াগ্রাম বা ফ্লো চার্ট। প্রসেস ডায়াগ্রাম বা ফ্লো চার্ট, প্রসেস ডায়াগ্রাম আসলে কি বা ফ্লো চার্ট আসলে কি? প্রসেস ডায়াগ্রাম বা ফ্লো চার্ট দিয়ে এমন একটা ডায়াগ্রামকে বোঝানো হয় যে ডায়াগ্রামটা স্টেপ বাই স্টেপ সম্পাদিত হয়, অর্থাৎ ডায়াগ্রামের মধ্যে কোনো একটা প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হয়। যেমন আপনারা স্ক্রিনে একটা প্রসেস দেখতে পারতেছেন। এই প্রসেসটা এই যে ডিগার দিয়ে শুরু হয়, এরপরে এই যে এরো চিহ্ন দিয়ে দেখাইতেছে পরের স্টেপে গেছে, এরপরে এখান থেকে গেছে এই স্টেপে, এরপরে এই স্টেপে, এরপরে এই স্টেপে, এরপরে এই স্টেপে, এই স্টেপে। তাই এখানে কয়টা স্টেপ ঘটলো? 1 2 3 4 5, আসলে 7টা স্টেপ ঘটছে। এরো চিহ্ন 6টা, আবার স্টেপ 7টা। এটা হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এবং সেভেন্থ। তো এই ধরনের যে কোনো ডায়াগ্রাম, যে ডায়াগ্রামে স্টেপ বাই স্টেপ একটা প্রসেস দেখানো হইতেছে, ওইটাকে বলা হয় প্রসেস ডায়াগ্রাম বা ফ্লো চার্ট। আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে যে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর সবচাইতে সহজ টাস্ক হচ্ছে, সবচাইতে সহজ কোয়েশ্চন টাইপ হচ্ছে এটা, প্রসেস ডায়াগ্রাম বা ফ্লো চার্ট। কেন সহজ? ইজি আনসার। কারণ আপনাকে প্রসেস দিয়ে দিছে, আপনি শুধু স্টেপ বাই স্টেপ আলোচনা করে যাবেন। তাহলে প্রথমে আমরা কোয়েশ্চন দেখি। কোয়েশ্চনে কি লেখা আছে? The diagram illustrates the process that is used to manufacture bricks for the building industry. অর্থাৎ ছবিতে কি দেখানো হইতেছে? দেখানো হইতেছে যে কিভাবে একটা ইট প্রস্তুত করা হয় বিল্ডিং ইন্ডাস্ট্রির জন্য। এটার ইন্ট্রোডাকশন একেবারে সহজ। ওই প্রথম অংশ কিন্তু সেম, দ্য ডায়াগ্রাম, ডায়াগ্রামের জায়গায় আপনি দিয়ে দিবেন ফ্লো চার্ট, ইলাস্ট্রেটস এর জায়গায় দিয়ে দিবেন আপনি শোজ। তাহলে কি হলো? দ্য ফ্লো চার্ট শোজ দ্য প্রসেস, এরপর আপনি বাকিটা প্যারাফ্রেজ করে দিয়ে দিলেন। যেমন আমরা যদি দেখি লেখক কিভাবে ব্যবহার করছেন, তাহলে আমরা দেখতে পারবো যে লেখক খুব সংক্ষেপে এটা আনসার করে ফেলছেন। লেখক কি বলছেন? দ্য ফ্লো চার্ট শোজ দ্য ওয়ে ইন হুইচ ব্রিক্স আর মেড ফর দ্য বিল্ডিং ইন্ডাস্ট্রি। অর্থাৎ ফ্লো চার্টটা দেখাইতেছে, শো করতেছে কিভাবে ইট বানানো হয় বিল্ডিং ইন্ডাস্ট্রির জন্য। সহজ হিসাব। চার্টের নাম প্রথমে দিলেন, তারপর ভার্বটা দিলেন, তারপর অবজেক্ট দিয়ে দিলেন, শেষ। অবজেক্টটা কি করলেন? কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করে দিয়ে দিলেন। পুরোটাই আসলে কোয়েশ্চেনের এক ধরনের প্যারাফ্রেজিং হয়ে গেছে। এখন আসলে ওভারভিউ। সাধারণত ওভারভিউতে বেশি ঝামেলা হয়। ওভারভিউ কিভাবে লিখবো? ওভারভিউতে মেইন থিম, মেইন চেঞ্জেস এগুলা উল্লেখ করতে হয়। এটা এখানে কিভাবে করব? সব জায়গায় ওভারভিউ লিখতে গেলে কষ্ট হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইটার ওভারভিউ লেখা সবচাইতে সহজ। এটার ওভারভিউ লেখা কেন সহজ জানেন? কারণ এটার খুব সুন্দর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা এরকম: আপনি ফার্স্ট স্টেপের কথা উল্লেখ করবেন আর লাস্ট স্টেপের কথা উল্লেখ করবেন, আর উল্লেখ করবেন টোটাল স্টেপস কয়টা হইছে। যেমন আপনি এরকম বলবেন যে from the diagram it can be seen that the process of making bricks happens or takes place in 7 steps, starting with a digger and ending with delivery. এইরকম, আমি রাফ বলছি, এরকম ফর্মুলা ফলো করে এই স্টাইলে আপনি ইজিলি ওভারভিউটা লিখতে পারবেন। আমরা যদি দেখি এক্সাম, লেখক নিজে কিভাবে লিখছেন। লেখক লিখছেন ওভারঅল দেয়ার আর 7 stages ইন দ্য হোল ব্রিক প্রডিউসিং প্রসেস। যে ব্রিক প্রডিউসিং প্রসেসে সর্বমোট 7টা স্টেজ আছে, 7টা ধাপ আছে। বিগিনিং উইথ দি ডিগিং আপ অফ ক্লে, যেটা শুরু হয়েছে কাদামাটি ডিগ আপ করার মাধ্যমে, কাদামাটি উত্তোলন করার মাধ্যমে, এন্ড এন্ডিং উইথ দ্য ডেলিভারি অফ দ্য ব্রিক্স টু দি কাস্টমার্স।
আর সমাপ্ত হয়েছে কাস্টমারের কাছে ব্রিক্স ডেলিভারির মাধ্যমে, ইট ডেলিভারির মাধ্যমে। কি মনে হয়? ওভারভিউটা ইজি না অন্যান্য কোয়েশ্চেন টাইপের তুলনায়? আমার কাছে মনে হয়েছে এটার ওভারভিউ অন্যান্য কোয়েশ্চেন টাইপের তুলনায় অনেক ইজি। এখন বডি প্যারাগ্রাফ। আমার মতে এটার বডি প্যারাগ্রাফও অন্যান্য কোয়েশ্চেন টাইপের তুলনায় ইজি। কেন ইজি? কারণ এখানে স্টেপ দিয়ে দিছে, স্টেজেস গুলা দিয়ে দিছে, আপনি শুধু সিরিয়ালি স্টেজেস গুলা নিয়ে আলোচনা করবেন। যেহেতু 7টা স্টেজ আছে, আমরা প্রথম 4টা স্টেজ নিয়ে বডি প্যারাগ্রাফ 1-এ আলোচনা করতে পারি, আর লাস্টের 3টা স্টেজ নিয়ে বডি প্যারাগ্রাফ 2-তে আলোচনা করতে পারি। আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে লেখকও এই জিনিসটাই করছেন। লেখক বডি প্যারাগ্রাফ 1-এ কি করছেন? টু বিগিন, the clay used to make the bricks is dug up from the ground by a large digger. যে কাদামাটি দিয়ে ইট বানানো হবে ওইটা একটা বড় ডিগারের মাধ্যমে তোলা হয়। এটা প্রথম স্টেজ। This clay is then placed onto a metal grid. এরপর এই কাদামাটিটা একটা মেটাল গ্রিডে রাখা হয়। গ্রিড হচ্ছে অনেকটা ছাঁকনির মতো, যেটা এই মাটিটা কাদামাটিটা ছেঁকে ছেঁকে ছোট ছোট দানা দানা করে ফেলবে। আর দানাটা গিয়ে পড়বে কোথায়? রোলারে। রোলারটা ঘুরে ঘুরে এই দানাগুলাকে সামনের দিকে নিয়ে যাবে। এরপর স্যান্ড এবং ওয়াটার, বালু এবং পানির সাথে এটাকে মিশ্রিত করা হবে। মেটাল গ্রিড হুইচ ইজ ইউজ টু ব্রেক আপ দ্য ক্লে ইনটু স্মলার পিসেস। এই যে দানা 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 করা হইতেছে, এ রোলার অ্যাসিস্ট ইন দিস প্রসেস। একটা রোলার এই প্রসেস হেল্প করতেছে। ফলোইং দিস, স্যান্ড এন্ড ওয়াটার আর অ্যাডেড টু দ্য ক্লে। এটার পর স্যান্ড এবং ওয়াটার ক্লে এর মধ্যে অ্যাড করা হইতেছে। এন্ড দিস মিক্সচার ইজ টার্নড ইনটু ব্রেকস বাই আইদার প্লেসিং ইট ইনটু এ মোল্ড অর ইউজিং এ ওয়্যার কাট। এরপর যে মিশ্রণটা পাওয়া গেছে, এটাই যে ওর লেখা আছে ছোট করে, ওর দিয়ে বুঝাইতেছে যে এই দুইটার যে কোনো একটা প্রসেস ইউজ করা হবে। একটা হলো মোল্ড। মোল্ড মানে এমন জিনিস যেটা কোনো একটা জিনিসকে শেপ দেয়। যেমন আমরা ডিপ ফ্রিজে পানি রাখি না বরফ করার জন্য, তো ওগুলাকে মোল্ড বলা হয়। অথবা যারা বেকিং করেন, তারা বেক করার জন্য বা চকলেট বানানোর জন্য অনেক সময় আলাদা করে মোল্ড কিনেন। ওই মোল্ড হলো মূলত শেপ কিপার, এমন একটা কন্টেইনারের মতো জিনিস যেটার মধ্যে রাখলে আপনি যে জিনিসটা রাখতেছেন ওইটা একটা নির্দিষ্ট শেপ হয়। যেমন এখানে আমরা দেখতে পারতেছি মোল্ড লেখা আছে, এটা একটা বক্সের মতো জিনিস। এটার ভেতরে এই মিশ্রণটা, কাদা, বালি এবং পানির মিশ্রণটা রাখলে এরপরে ইটের শেপটা পাওয়া যায়। এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে যে ওয়্যার কাটার, ওয়্যার কাটার দিয়ে কেটে কেটে এরকম শেপ করা, লম্বা একটা শেপ প্রথমে বানিয়ে ফেলা, এরপর তার দিয়ে কেটে কেটে ইটের শেপ দেয়া। এই দুইটা সিস্টেম এখানে ওর দিছে, ওর দিয়ে বুঝাইতেছে যে দুইটা সিস্টেমের যে কোনো একটা অনুসরণ করা হয়। এবং এই জিনিসটাই লেখক লিখছেন, this mixture is turned into bricks either by placing it into a mold or using a wire cut. Next, these bricks are placed in a dry oven to dry for 24 to 48 hours. এরপর এই মিশ্রণটাকে একটা ড্রাই ওভেনে রাখা হয়, যেখানে 24 থেকে 48 ঘন্টা এটা শুকায়। এখন এখানে লিখছে 24 থেকে 48 ঘন্টা, লেখকও লিখছেন 24 থেকে 48 ঘন্টা। আমরা কিন্তু এটাকে চাইলে অন্যভাবে লিখতে পারতাম। আমরা লিখতে পারতাম 1 দিন থেকে 2 দিন। 24 ঘন্টা যেহেতু একদিন আর 48 ঘন্টা যেহেতু 2 দিন, আমরা ইজিলি লিখতে পারতাম 1 থেকে 2 দিন ড্রাইং ওভেনে এটা শুকায়। আচ্ছা, বডি প্যারাগ্রাফ 1 শেষ হলো 4টা ধাপে। একটা জিনিস লক্ষণীয়, সেটা হইতেছে যে লেখক হলুদ হাইলাইটার দিয়ে কিছু শব্দ হাইলাইট করছেন। এগুলো আসলে কি? এগুলো হচ্ছে কানেক্টরস, অর্থাৎ একটা স্টেপের সাথে পরবর্তী স্টেপকে কানেক্ট করতেছে। একটা স্টেজের সাথে পরবর্তী স্টেজকে কানেক্ট করতেছে। যেমন টু বিগিন দিয়ে বুঝাইতেছে যে শুরু হয় এইভাবে, দেন দিয়ে বুঝাইতেছে পরবর্তীতে, ফলোইং দিস দিয়েও বুঝাইতেছে পরবর্তীতে, নেক্সট দিয়েও বুঝাইতেছে পরবর্তীতে।
এই যে চারবার ব্যবহার করছে, তার মানে 4টা স্টেজ। লেখক চাইলে প্রত্যেকটার ক্ষেত্রে দেন ব্যবহার করতে পারতেন, কিন্তু সব সময় যদি দেনই ব্যবহার করেন তখন এক্সামিনার মনে করবে যে লেখকের ভোকাবুলারি ভালো না, উনি শুধু দেন শব্দটাই পারেন, ফলোইং দিস, নেক্সট, আফটার দ্যাট, এই ধরনের শব্দগুলা পারেন না। তখন এক্সামিনার ওনাকে মার্ক কমিয়ে দিতেন। বাট লেখক এখানে বিভিন্ন ধরনের শব্দ, সিনোনিমাস শব্দ ব্যবহার করছেন কানেক্টর হিসেবে, যাতে করে এক্সামিনার বুঝতে পারে যে না, লেখকের ভোকাবুলারি, লেক্সিক্যাল রিসোর্স অনেক ভালো। 3টা স্টেপ বাকি, 3টা স্টেজ বাকি। এই 3টা স্টেজ নিয়ে পরের বডি প্যারাগ্রাফে আলোচনা আছে। কি আলোচনা? ইন দি সাবসিকুয়েন্ট স্টেজ, অর্থাৎ এর পরবর্তী স্টেজে, দ্য ব্রিক্স গো থ্রু এ হিটিং অ্যান্ড কুলিং প্রসেস। ব্রিকগুলা একটা হিটিং এবং কুলিং প্রসেসের মধ্যে দিয়ে যায়। হিটিং অ্যান্ড কুলিং মানে কি? প্রথমে হিট দেওয়া হয় 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 980 ডিগ্রি সেলসিয়াস, এরপর আরো হিট দেওয়া হয় 870 ডিগ্রি সেলসিয়াস থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস, এরপরে কুলিং চেম্বারে রেখে ঠান্ডা করা হয়, কুল করা হয়। এই জিনিসটাই বুঝাইছে, দ্য ব্রিক্স গো থ্রু এ হিটিং অ্যান্ড কুলিং প্রসেস। এরপর এটাকে ব্যাখ্যা করছে, they are heated in a kiln at a moderate and then a high temperature ranging from 200 degrees Celsius to 1300 degrees Celsius। এখানে পুরো জিনিসটাকে একসাথে করে ফেলছে, যেহেতু এই দুইটাই কিলন এবং দুইটাতেই হিট করা হইতেছে, তাপ দেওয়া হইতেছে, এই জন্য পুরো জিনিসটাকে একসাথে করে ফেলছে। বলতেছে যে 2 স্টেপে তাপ দেওয়া হইতেছে, প্রথমে মডারেটলি তারপরে হাই, এবং পুরোটার মধ্যে টোটাল তাপ দেওয়া হইতেছে 200 ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে 1300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এরপর কি হয়েছে? ফলোড বাই এ কুলিং প্রসেস ইন এ কুলিং চেম্বার ফর 48 to 72 আওয়ার্স। এখানে আমরা 48 to 72 আওয়ার্সকে বলতে পারবো 2 to 3 days। আমরা বলতে পারবো ফলোড বাই এ কুলিং প্রসেস ইন এ কুলিং চেম্বার ফর 2 to 3 days। এই যে কুলিং চেম্বারের মধ্যে 48 থেকে 72 ঘন্টা আছে, এটাকে আমরা লিখতে পারবো 2 to 3 days। ফাইনালি বলার মাধ্যমে বোঝা গেল যে এখন লাস্টের স্টেজে চলে আসছে। ফাইনালি দ্য ব্রিক্স আর প্যাকড অ্যান্ড ডেলিভার্ড টু দেয়ার ডেস্টিনেশনস। লাস্টের দুইটা স্টেজকে একসাথে উল্লেখ করে ফেলছে, দ্য ব্রিক্স আর প্যাকড অ্যান্ড ডেলিভার্ড টু দেয়ার ডেস্টিনেশন, অর্থাৎ ইট যেগুলো আছে ওগুলাকে প্যাকেজ করা হয়, প্যাকেটিং করা হয় এবং উদ্দিষ্ট জায়গায় ডেলিভার করা হয়। প্যাকড অ্যান্ড ডেলিভার্ড টু দেয়ার ডেস্টিনেশন, গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়। কি মনে হয়, এটা ইজি না? আমার কাছে এটা ইজি মনে হয়, অন্যগুলোর তুলনায় অফকোর্স। তবে ফ্লোচার্ট বা প্রসেস ডায়াগ্রাম এখানে শেষ না। ফ্লোচার্ট বা প্রসেস ডায়াগ্রামের মধ্যে আরেকটা ব্যতিক্রম আছে, চলুন এখন ওইটা দেখে আসি। এটা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম বা ফ্লোচার্টের আরেকটা এক্সাম্পল, আরেকটা স্যাম্পল। এটাকে আমরা বলতে পারবো ন্যাচারাল প্রসেস। আর আগে যেটা দেখছিলাম ওইটা হলো আর্টিফিশিয়াল প্রসেস। ন্যাচারাল প্রসেসে সাধারণত প্রাকৃতিক বিভিন্ন প্রসেসেস গুলা তুলে ধরা হয়, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি লাইফ সাইকেল অফ এ ফ্রগ দেয়া আছে। অনেক সময় আছে হয়তো ওয়াটার সাইকেলের কথা দেওয়া থাকবে, অনেক সময় আছে একটা ইকোসিস্টেমের আলোচনা থাকবে, এইভাবে বিভিন্ন জিনিস থাকতে পারে। এটা ইন্ট্রোডাকশন কিভাবে লিখবো? খুব সহজ, দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস দ্য লাইফ সাইকেল অফ এ ফ্রগ, শেষ। এটা কিন্তু ইন্ট্রোডাকশন হিসেবে যথেষ্ট। এখন আমরা দেখি লেখক কিভাবে লিখছেন। দ্য ফ্লো চার্ট ইলাস্ট্রেটস দ্য ডেভেলপমেন্ট অফ এ ফ্রগ ফ্রম এগ ডিউরিং ইটস লাইফ সাইকেল। লেখক এটাকে আরেকটু সুন্দর করছেন, আরেকটু বড় করছেন, যে ফ্লো চার্টটা একটা ব্যাঙের ডেভেলপমেন্ট শো করতেছে, যেখানে লাইফ সাইকেল শো করতেছে, যেখানে একটা ব্যাঙ ডিম থেকে ডেভেলপ হয়ে বড় হয়। ওভারভিউটা কিভাবে লিখবো? ওভারভিউটা কিন্তু সেম আগেরটার মতো লিখবো, অর্থাৎ কতটা স্টেজে ঘটতেছে এটা লিখবো, এরপর লিখবো শুরু হয়েছে কিভাবে আর শেষ হয়েছে কিভাবে।
Overall, it is clear that there are 6 distinct stages illustrated in the process. Overall, প্রসেসের মধ্যে 6টা আলাদা আলাদা স্টেজেস দেখা যাচ্ছে। Commencing মানে starting with producing eggs in the water, যেটা শুরু হইতেছে পানিতে পানিতে ডিম পাড়ার মাধ্যমে, and ending with the development of a mature frog, এবং শেষ হইতেছে একটা পরিপক্ক বা ম্যাচিউরড ফ্রগ হওয়ার মাধ্যমে। তাহলে আমরা আর্টিফিশিয়াল প্রসেস ডায়াগ্রামে যেই সিস্টেমটা দেখছিলাম, এখানেও সেম সিস্টেমে লেখক ওভারভিউটা লিখছেন, এবং এটা খুবই কার্যকরী একটা সিস্টেম। টোটাল স্টেজেস কয়টা এটা দিলাম, শুরু কিভাবে হয়েছে এটা দিলাম, আর শেষ কিভাবে হয়েছে এটা দিলাম, শেষ। এখন পরবর্তী ধাপ বডি প্যারাগ্রাফ। এখানে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই। এখানে লেখক পুরো বডি প্যারাগ্রাফটাকে একটা প্যারাগ্রাফে লিখে ফেলছেন, এই জন্য প্যারাগ্রাফটা বেশ বড় হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব ফাইনাল এক্সামে 2টা বডি প্যারাগ্রাফে লেখার জন্য, কারণ একটা বডি প্যারাগ্রাফ যদি বেশি লম্বা হয়ে যায় এটা দেখতে সুন্দর লাগে না, এবং এটার কারণে কিছুটা মার্ক কাটা যেতে পারে। এই জন্য আমরা বডি প্যারাগ্রাফ 2টা লেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, দেখি বডি প্যারাগ্রাফ কিভাবে শুরু করছেন। The first stage is when the first stage is when the eggs shown as frog spawn float on the surface of the lake. একেবারে প্রথম স্টেজ হইতেছে যখন ডিমগুলা লেকের মধ্যে ভেসে উঠে। এই যে এখানের মধ্যে ডিম আছে, এগুলা ভাসতেছে। The next step after this is the emergence of the small tadpole after the frog spawn hatches. এরপরে এই ডিমগুলা যখন ফুটে তখন ওইগুলা থেকে ফ্রগ স্পন বের হয়। এগুলাকে আমরা বাংলায় কি বলি? ব্যাঙাচি বলি। খুব দ্রুত সাঁতার কাটতে পারে। At this point in the cycle, the small tadpole has a small body with a long tail. এরপর এই ধাপ নিয়ে একটু আলোচনা করছে। ডিমের ধাপ নিয়ে তো আসলে আলোচনা করার মতো কিছু নাই, এই ধাপে কিছু কিন্তু আলোচনা করার মতো বিষয় আছে। এখানে কি বলতেছে যে এই ধাপে এসে ব্যাঙাচিটার শরীর খুবই ছোট থাকে আর লেজটা তুলনামূলক বড় থাকে। Over time, the tadpole grows and its body becomes bigger while the tail becomes longer. যত সময় যায় আস্তে আস্তে এটার শরীর বড় হতে থাকে, লেজও লম্বা হতে থাকে। এই যে ট্যাডপোলটা ডেভেলপ হইতেছে, বড় হইতেছে। At the same time, একই সময়ে the legs begin to form so as to prepare the tadpole's future life on land. একই সময়ে কি ঘটে, আস্তে আস্তে পা গজানো শুরু করে। আস্তে, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা পা গজাইছে, পেছনের পা গজাইতেছে। পেছনের পাকে বলা হয় হাইন্ড লেগস, আর সামনের পাকে বলা হয় ফোর লেগস। যে সকল প্রাণীর 4টা পা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই। মানুষের তো 2টা পা, 2টা পা, পিছনের পা সামনের পা দুইটাই পা, এই জন্য শুধু লেগস বলাই যথেষ্ট, ফোর লেগস বা হাইন্ড লেগস বলতে হবে না। কিন্তু গরু, ছাগল বা এই যে ব্যাঙ, অন্যান্য প্রাণী যাদের 4টা পা আছে, এদের সামনের 2টা পাকে বলা হয় ফোর লেগস, আর পেছনের 2টা পাকে বলা হয় হাইন্ড লেগস। ফোর লেগ শব্দটার মধ্যে ফোর আছে, এটা দিয়ে আমরা মনে রাখতে পারবো। সামনের জিনিস বোঝানোর জন্য ফোর ব্যবহার হয়, যেমন ফোর হেড অর্থাৎ মাথার সামনের দিক। আর হাইন্ড লেগের মধ্যে হাইন্ড শব্দটা আছে, হাইন্ড দিয়ে পেছনের জিনিস বোঝানো হয়, যেমন বাহাইন্ড। বাহাইন্ড দিয়ে কোনো জিনিস যখন পেছনে থাকে ওইটাকে বলা হয়, ওইটা ওইটা বোঝানোর জন্য বাইন্ড শব্দটা ব্যবহার করা হয়। একইভাবে হাইন্ড লেগস দিয়েও পেছনের যে পা ওইটাকে বোঝানো হয়। এনিওয়ে, eventually the tadpole starts to grow into a young frog with a wider mouth, a shorter tail, and larger legs, although it continues to live in the water. এক পর্যায়ে কি হয়, এক পর্যায়ে টেডপোলটা আস্তে আস্তে বড় হতে শুরু করে। এর মুখের দিকটা, চেহারার দিকটা একটু বড় হয়, লেজটা ছোট হয়, এবং পা গুলো আস্তে আস্তে বড় হওয়া শুরু করে। তবে যদিও এটা ইট কন্টিনিউস টু লিভ ইন দ্য ওয়াটার, যদিও তখনও এটা পানিতেই বাস করে, তখনও পর্যন্ত এটা পানিতেই বাস করে।
গ্রাজুয়ালি, আস্তে আস্তে, দ্য ফ্রগ বিকামস ম্যাচিওর, রেডি টু লিভ দ্য ওয়াটার অ্যান্ড মুভস অন টু ল্যান্ড। আস্তে আস্তে ব্যাঙটা পরিপক্ক হওয়া শুরু করে, ম্যাচিওর হওয়া শুরু করে, অ্যাডাল্ট হওয়া শুরু করে, এবং আস্তে আস্তে পানি ছেড়ে জমিনের দিকে, ভূমির দিকে যাওয়া শুরু করে। When being on land, it starts to breathe air and loses the tail. যখন আস্তে আস্তে এটা মাটিতে উঠে যায়, তখন শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করে এবং আস্তে আস্তে তার লেজটাও পড়ে যায়। The final stage of the cycle is when the adult frog finds a mate in order to lay eggs. তারপর যখন ব্যাঙটা অ্যাডাল্ট হয়ে যায়, বড় হয়ে যায়, ম্যাচিউরড হয়ে যায়, তখন পার্টনার খুঁজে, এরপর আবার ওইখান থেকে কি হয়, তাদের মিটিং থেকে আবার ডিম হয় বা ফ্রগ স্পন হয়। Having completed all these steps, the life cycle will then begin again. এবং এই সবগুলা ধাপ পরিপূর্ণ করার মাধ্যমে লাইফ সাইকেলটা আবার শুরু হবে। এখানে পুরো জিনিসটা লেখক একটা বডি প্যারাগ্রাফে লিখে ফেলছেন। আমরা চাইলে এটাকে ভাগ করে ফেলতে পারবো, আমরা চাইলে এই অংশটা সেকেন্ড বডি প্যারাগ্রাফে লিখে ফেলতে পারবো। তাহলে কিন্তু আমাদের লেখাটা সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ।